Assalamu alaikum guys, this is Shaun Ahmed from ABS Shaun. লং টাইম আমি আপনাদের সামনে আসি নাই কোনো ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে বা কোনো কোনো কিছু নিয়ে আসি নাই। সো অনেকদিন পর ভাবলাম যে আমি আবার আপনাদের সাথে কন্টিনিউ করি। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা আপনার থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছেন যে আমি কোন উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি। তো আজকে মূলত আমি কথা বলবো যে আমি কেন নেদারল্যান্ডসের মতো একটা টপ ক্লাস কান্ট্রি ছাইড়া একটা পর্তুগালের মতো আপনার যদিও বাংলাদেশের তুলনায় পর্তুগাল ফার্স্ট ক্লাস কান্ট্রি বলা যায়, বাট কিন্তু ইউরোপের তুলনায় আমি যদি বলি ইউরোপের যে একটা সেকেন্ড বা মিডল ক্লাস কান্ট্রি বা একটু আরও নিচে যদি বলতে চাই, তো এখানে কেন আসলাম। এখানে তো মানে জিনিসটা একটু অবাক করার মতো না, কারণ নেদারল্যান্ডসকে যদি আমরা ধরি কম্পেয়ার তো এটা লাইক কানাডা, অস্ট্রেলিয়া বা আপনার সুইজারল্যান্ড বা আমেরিকা, ইউকে, ওই টাইপের যে কান্ট্রিগুলো আছে ওই ধরনের। কিন্তু আমি পর্তুগালকে কেন বেছে নিলাম যাওয়ার ফুল টাইমের জন্য, কারণ পর্তুগাল হচ্ছে ইউরোপের একটা অনেক নিচের লিস্টের একটা কান্ট্রি, যেটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেক খারাপ, প্লাস আপনার জব অ্যাভেলেবেল না, প্লাস আপনার ল্যাঙ্গুয়েজগত অনেক সমস্যা আছে। আপনার ভাষা না জানলে এখানে আপনি অনেক বেশি হ্যাসেলে পড়বেন, মানে আপনার লাইফ তামা তামা বানিয়ে ফেলবে যদি আপনি ভাষা না জানেন, প্লাস আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার কারণে। তো তাও এখানে অনেকগুলা ভালো দিক আছে যেটার জন্য অবশ্যই আমি আসছি। তো প্রথমে যদি বলি আমি কি কারণে আসছি, ফার্স্ট অফ অল নেদারল্যান্ডস আমি আসছিলাম স্টুডেন্ট ভিসায়। তো বাংলাদেশ থেকে আমরা যারা আসি তাদের প্রত্যেকেরই মেইন ইন্টেনশন থাকে কিন্তু এখানে একটা পার্মানেন্টলি এখানে আপনার সিটিজেনশিপ নেওয়ার জন্য। আপনার পড়াশোনার উদ্দেশ্যে আসেন, যাই আসেন, মানে তারপরের পারপাস আপনি কিন্তু এটাই যে এখানে আপনি এখানকার সিটিজেনশিপ নেওয়া, এখানে আপনি বসবাস করা পার্মানেন্টলি। তো এই ক্ষেত্রে আমাকে পর্তুগাল সবচেয়ে ইজি অপরচুনিটি দিছে, যার কারণে আমি পর্তুগালকে বাইসে নিয়েছিলাম। কারণ আমরা যখন মুভ করি তখন ছিল আপনার SEF, সেফ এন্ট্রি নামে একটা অপশন ছিল, যেটার মাধ্যমে পর্তুগালে আমরা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স পে করার মাধ্যমে আমরা এখানে ডকুমেন্টস তৈরি করতে পারছি। সো নেদারল্যান্ডস আমাকে এই ক্ষেত্রে দিছিল এইটা, অ্যান্ড পর্তুগাল দিছে আমাকে এটা, দুইটা সেম অলমোস্ট। এখানে এক পার্থক্য এটি, একটা ছিল ওয়ার্ক পারপাসে পর্তুগালেরটা, আর একটা হয়েছে আপনার স্টুডেন্ট পারপাসে। সো এই ক্ষেত্রে আমি ধরে নিলাম দুইটা সেম জিনিস। দেন আর একটা জিনিস হয়েছে কি, এটা তো দিল আমাকে পর্তুগালে আপাতত 2 বছরের জন্য, 2 বছর পরে আবার দেবে 3 বছরের জন্য। তারপর আমাকে পাসপোর্টের জন্য আমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবো আমার ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট আছে ওটা ফিল আপ করতে পারলে। তো এক্ষেত্রে আমার 5 বছর, নর্মাল দেখতে গেলে 2 বছর প্রথম কার্ড, তারপর আবার 3 বছর, মানে টোটাল 5 বছর। কিন্তু আমার যেহেতু এখানে একটা বেবি আছে, সো সেই ক্ষেত্রে আমাকে আমি কার্ড পাওয়ার আগে পর্যন্ত যেই টাইমটা আমি কার্ড পাওয়ার জন্য ওয়েট করছি ওই টাইমটাও কাউন্ট করা হবে। সো যার কারণে আমি ওই দুইটা কার্ড শেষ হওয়ার আগেই মূলত পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এইটা হচ্ছে আমার একটা মেইন রিজন পর্তুগালে আসার। দেন সেকেন্ড যদি রিজন আরেকটা যদি বলি, নেদারল্যান্ডস আপনাকে তো শর্ট টাইমের জন্য আপনাকে ভালো একটা আর্নিং দিতেছে, সব কিছু দিতেছে, কিন্তু লং টার্মের জন্য না। কারণ আপনাকে নেদারল্যান্ডসে আপনার হেলথের জন্য পে করতে হয়। নেদারল্যান্ডস আপনার যে কোনো হেলথ সার্ভিস নেন বাংলাদেশের মতো, আপনার ডাক্তারের কাছে যান, ডাক্তারের ফি, তারপর আপনার ট্রিটমেন্ট, তারপর আপনার টেস্ট, মেডিসিন, সব কিছু আপনাকে পে করতে হয়, কোনো কিছু ফ্রি নেই। কিন্তু পর্তুগাল আপনার A to Z ডাক্তার দেখা থেকে শুরু করে আপনার টেস্ট, চেক আপ, দেন আপনার এভরিথিং, ইনফ্যাক্ট যদি আপনি আইসিইউতে থাকেন, আল্লাহ না করুক, আইসিইউ খরচ থেকে শুরু করে সব কিছু, মানে আপনার ছোট থেকে বড় যে কোনো ধরনের চিকিৎসা দরকার হোক সেটা আপনাকে পর্তুগাল সরকার ফ্রি দিতেছে, যেটা আপনার বড় একটা সেভ করতেছে। নেদারল্যান্ডসে আপনি 1-2 ইউরো খরচ করে আপনি ইন্স্যুরেন্স নিতে পারবেন, কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু আপনার ফুল কভারেজ না, এটা মাথায় রাখতে হবে। ইন্স্যুরেন্স আপনার ফুল কভারেজ দেবে না। কিছু ইন্স্যুরেন্স যেগুলো আমরা মোস্টলি ইউজ করি, বেসিক ইন্স্যুরেন্সগুলো করে কি, বেসিক ইন্স্যুরেন্সগুলো করে আপনাকে বেসিক কস্টগুলো কভারেজ দেয়। যেমন আপনার গভর্নমেন্ট থেকে আপনাকে যে ডাক্তার দেখাটা আপনার ফ্রি আছে। দেন আপনার হালকা কিছু ছোটোখাটো টেস্ট আপনার ডিসকাউন্ট আছে। তারপরে আপনার আর কি, বাট বড় ধরনের জিনিসগুলো আপনাকে অবশ্যই পে করতে হবে, হয়তো কিছু ডিসকাউন্ট থাকবে বাট পে করতে হবে। বাট পর্তুগাল আপনার সব ফ্রি, আপনার অ্যাম্বুলেন্সে বাসা থেকে নিয়ে যাব, আবার ডাক্তার ট্রিটমেন্ট ফ্রি, ওষুধ ফ্রি, সব কিছু ফ্রি। আপনি বাসায় বসে আছেন, জব নাই, সরকার থেকে বেনিফিট পাবেন। অ্যাক্সিডেন্ট মানে আপনি যদি অসুস্থ হন বা অন্য কোনো ক্ষেত্রে যদি আপনার জব না থাকে সেক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন। দেন আরও একটা ভালো জিনিস আছে, পর্তুগাল আমাকে এই কার্ডটা দিতেছে যেটা ইউরোপিয়ান হেলথ কার্ড নামে পরিচিত বা ব্লু কার্ড। এই কার্ডটা দিয়ে আমি করতে পারতেছি কি, আমি ইউরোপের যে কোনো দেশে ঘুরতে যাই বা যে কোনো কাজে যাই যেই জন্যই যাই, গিয়ে মনে করেন আমি অসুস্থ হইলাম,
আমাকে ওই দেশে ফ্রি চিকিৎসা দিতে বাধ্য, জাস্ট এই কার্ডটার জন্য, যেটা আমি নেদারল্যান্ডস থেকে আপনি ওই সিটিজেনশিপ পাওয়ার পরে হয়তো বা দিতে পারে, কিন্তু পর্তুগাল আমাকে দিতেছে ইনস্ট্যান্ট। মানে আমি এখানে জাস্ট আসছি, আমি যে এই কার্ডটা যখন নিয়েছি তখন কিন্তু আমার পর্তুগালের পেপারও হয় নাই, জাস্ট আমি অ্যাপ্লাই করছি, তখনই আমাকে কার্ডটা দিয়ে দিছে। তো এই সুযোগটা দিছিল আমাকে পর্তুগালে। দেন সেকেন্ডলি, এটা আমার বেবির পাসপোর্ট, মানে ও বাই বর্ন পর্তুগিজ। ও যখন জন্ম নিছে, জন্ম নেওয়ার সাথে সাথে ওর পর্তুগিজ যে আপনার সুযোগ সুবিধা বা নাগরিকত্ব সব কিছু পাওয়া যায়। অ্যান্ড এটা আপনি পাসপোর্ট কবে নেবেন সেটা আপনার ইচ্ছা, চাইলে জন্মের 2 দিনের মাথায় নিতে পারেন, চাইলে 2 মাস, 2 বছর, 10 বছর পরে যখন চিনতে পারেন, বাট আমরা ইনস্ট্যান্টে নিয়ে নিয়েছিলাম। সো এই যে যেটা নেদারল্যান্ডসে যদি বেবি হয়, তো নেদারল্যান্ডসে বেবি হইলে আপনার এখানে থাকতে হবে, জব করতে হবে, সব কিছু করার পরে একটা নির্দিষ্ট সময় পরে বিভিন্ন রিকোয়ারমেন্ট ফিল করার পরে তখন হয়তো আপনার বেবিকে নাগরিকত্ব দিতে পারে। বাট পর্তুগালের মতো এত ইজি না। অ্যান্ড ও পর্তুগিজ হওয়ার সুবাদে আমার সবচেয়ে বড় সুবিধা যেটা হয়েছে, আমি ওর পাসপোর্ট ইউজ করে, ওর রেড পাসপোর্ট, আমার গ্রিন পাসপোর্ট, বাট আমি এই আমার গ্রিন পাসপোর্ট দিয়ে ইউরোপের যে কোনো দেশে যখন ইচ্ছা, যেদিন ইচ্ছা, ওই দিন গিয়েই আমি ওইখানে ওয়ার্ক পারমিটের জন্য ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড তারা আমাকে ওয়ার্ক পারমিট দিতে বাধ্য। এখন যদি আমি চাই নেদারল্যান্ডস ব্যাক করতে, আমি নেদারল্যান্ডস জাস্ট আমার বেবির পাসপোর্ট ইউজ করে, দেন আমার পাসপোর্ট, মানে বেবি আমাকে কি বলে এটা, ওই সুবিধাটা প্রোভাইড করতেছে। মানে বেবির পাসপোর্টের থ্রুতে আমি নেদারল্যান্ডসে গিয়ে বলতে পারবো গিভ মি ওয়ার্ক পারমিট, দেন তারা 14 দিনের ভিতরে আমাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে তারা। আর যদি ইতালি যাই, ইতালি গিয়ে যদি বলে আমার বেবি আছে পর্তুগিজ, আমার এখানে ওয়ার্ক পারমিট চাই, তারা আমাকে কয়েক ঘন্টার মধ্যে একটা মানে নর্মাল কি যেন বলে এটা, টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। অ্যান্ড পরে তারা এটা প্রসেস করে আপনার পার্মানেন্ট দিবে। সো এরকমভাবে ইউরোপের প্রত্যেকটা দেশে, এখন ইউরোপের বাইরে কয়েকটা দেশ আছে, যেমন সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, এই দেশগুলো কিন্তু ইউরোপে মানে সেনজেনের ভিতরে না, বাট তাও আমি যদি এই পাসপোর্ট নিয়ে যাই আমার বেবির থ্রুতে, আমি ওইখানে ওয়ার্ক পারমিট নিতে পারবো। সো এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা সুবিধা, যে আমি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা, আমার বেবি হওয়ার সুবাদে, যেটা আমার বেবি বাই বর্ন পর্তুগিজ হয়ে গেছে, সো যার কারণে আমি এই সুবিধাটা পাইতেছি। আর এটা ছাড়াও আমি বললাম তো, আমি 5 বছর পরে, আমি পর্তুগাল যদি 5 বছর লিগালি স্টে করি, 5 বছর লিগালি স্টে করার পরে আমি এখানে মানে পর্তুগিজ আমি নিজের, এটা এখন তো আমার হচ্ছে বেবির রেড পাসপোর্ট, আমার গ্রিন পাসপোর্ট, বাট যদি আমি 5 বছর এখানে কন্টিনিউ স্টে করি, দেন হয়ে যাবে আমারটা হয়ে যাবে রেড পাসপোর্ট। মানে আমার গ্রিন পাসপোর্ট, রেড পাসপোর্ট দুইটাই থাকতেছে, যেহেতু বাংলাদেশ এবং পর্তুগাল দুইটাই ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে। তো এইগুলাই ছিল আমার পজিটিভ নিউজ, বাট যেগুলো ছিল আমার পর্তুগালে আসার মূল উদ্দেশ্য। আর আমি যে ট্রিটমেন্টের কথাটা যদি বলি, নেদারল্যান্ডস আপনারা জানেন হয়তো, আমি যে প্রথম আসার পরে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার বাঁ হাতটা ভেঙে গেছিলো, মানে হাড় দুটা জয়েন্ট ছুটে গেছিলো। দেন তারা জাস্ট কোনো অপারেশন করে নাই, কোনো কিছু করে নাই, জাস্ট একটা অ্যানাস্থেশিয়া পুশ করছিল আমাকে অজ্ঞান করার জন্য, তারপর হাতটাই না সোজা করছে, যেটা ইউরোপের প্রত্যেক জায়গায় করে, আপনাকে অযথা অপারেশন করে না বা মেডিকেশন দেয় না, কিছু দেয় না, যতটা পসিবল ন্যাচারালি করে। সো আমাকে ন্যাচারালি টাইনা সোজা করে দিছে। তারপর আমার বাসায় বিল পাঠাইছে 1200 ইউরো, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 1.5 লক্ষ টাকা, জাস্ট কয়েকটা টান দেওয়ার জন্য। তো হোয়াট এভার, আমার ইন্স্যুরেন্স ছিল, তো আমার ইন্স্যুরেন্স তখন এটা কভারেজ করছে, আমার পে করতে হয় নাই। বাট ব্যাপারটা হচ্ছে আপনার সবসময় কভারেজ করবে না, সব কিছু কভারেজ করবে না। তারপরে আপনি নেদারল্যান্ডসে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, ইটস ট্রু, বাট খরচ, আপনাকে ট্রান্সপোর্টের জন্য হিউজ একটা অ্যামাউন্ট পে করতে হইতেছে। আপনি যদি মান্থলি সাবস্ক্রিপশন নেন, ট্রাম, বাস, ট্রেন, সব মেট্রো, সব কিছু, তাহলে হয়তো 300-350 মতো পড়ে যাবে। আর যদি মান্থলি না নেন, তাইলে ওই রকম আপনার যাবেই, কারণ নেদারল্যান্ডসের ট্রান্সপোর্ট খুব এক্সপেন্সিভ। বাট যদি আমি পর্তুগালে বলি, আমি যদি 40 ইউরো পে করি পার মান্থ, আমাকে পুরো লিসবন, মানে বা লিসবনের বাইরে একটু কিছু এদিক সেদিক, আমাকে পুরো সব কিছু, বাস, ট্রাম, মেট্রো, তারপর আপনার শিপ, আই মিন যে ফেরিগুলো থাকে, সব কিছু আমার ফ্রি, মানে 40 ইউরো দিয়ে। সো এখানে একটা বড় সুবিধা। দেন আপনার আমি যদি এখানে আমি স্টুডেন্ট হইতে চাই, তাহলে আমার এখানে সুবিধা আছে, আমার জাস্ট 2-3 হাজার টাকা খরচ করে আমি এখানে গ্রাজুয়েশন নিতে পারতেছি। সো এই ধরনের আরও অনেক কিছু সুবিধা আছে, যেগুলো হয়তো আমার এখন মাথায় আসতেছে না। বাট মেইনলি আমি যে রিজনটা বললাম, আমার এখানে আসার মেইন রিজন ছিল টু গেট this one and finally waiting for this one. সো যদি এটা পাওয়া যায়, হয়তো আই ডোন্ট নো আমি এখানে থাকবো কিনা, কারণ আমার যেহেতু বেবির পাসপোর্ট আছে, আমি বেবির পাসপোর্টের থ্রুতে আমি অন্য দেশে যাইতে পারি।
বাট লেটস সি আমি কতদিন এখানে সার্ভাইভ করতে পারি, কজ এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা ফাইন্যান্সিয়াল সমস্যা, আপনাকে একদম ভাইঙ্গা মুচড়ে শেষ করে দেবে। এখানে আপনার বেসিক স্যালারি হচ্ছে আপনার আন্ডার 1000, যেটা হ্যাঁ এখানে খরচও কম, এটা ট্রু। যেমন আপনি নেদারল্যান্ডস 2500 টাকা ইনকাম করলে 2200 টাকা বেসিক স্যালারি ইনকাম করা যায়। সো 2200 টাকা ইনকাম করলে আপনার বাসা ভাড়া দিতেছে ফ্যামিলি থাকার জন্য আপনার 13 থেকে 1400 ইউরো। আই মিন আপনার মোর দেন 50% টাকা শেষ। বাট পর্তুগালে আপনার 1000-এর নিচে স্যালারি, বাট আপনার বাসা ভাড়া হইতেছে তখন যদি মানে তখন আপনার 400-500 মধ্যে হয়ে যেতেছে, প্লাস আপনার আদার্স খরচ সব কিছু মিললে অলমোস্ট নেদারল্যান্ডস আপনি যেভাবে মাস শেষে খালি থাকবেন, পর্তুগালে তার থেকে অ্যাটলিস্ট একটু ভালো থাকবেন, কারণ এখানে আপনার খরচটা একটু কম। আর যদি আপনি 2জন জব করেন সেক্ষেত্রে নেদারল্যান্ডস আপনি বেটার থাকবেন, পর্তুগালে বেটার থাকবেন, ডিফারেন্ট। বাট আমাদের পক্ষে তো 2জন জব করা সম্ভব না। সো এই ছিল মেন ব্যাপার আমার পর্তুগালে মুভ করার। এরপরে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আমার মাথায় আপাতত এইগুলো আছে যে রিজনটা, আর কোনো রিজন আমার মাথায় আসতেছে না, বাট আরও অনেকগুলো রিজন ছিল। হ্যাঁ, পর্তুগালে ওয়েদারটা আমাদের বাংলাদেশের জন্য পারফেক্ট, কজ এটা অলমোস্ট বাংলাদেশের মতো। গরমের সময় অনেক গরম, ঠান্ডার সময় মোটামুটি ঠান্ডা, বাট নেদারল্যান্ডসের মতো আপনার কনকনা শীত না, প্লাস আপনার অত বেশি নেদারল্যান্ডসের মতো না। এখানে 2-4 মাস বৃষ্টি হয়, বাট নেদারল্যান্ডসের মতো সারা বছর বৃষ্টি হয় না, এটা ভালো দিক। বাট প্রবলেম, পর্তুগিজ ভাষা জানতে হবে। আপনি যে কোনো সার্ভিস নিতে চান, হেলথ বা যাই বলেন, পর্তুগিজ ভাষা জানতে হইব। আর নেদারল্যান্ডস এটা আপনার ইংলিশ চলে যেত, সো এটা একটু প্রবলেম, বাট আমি শিখতেছি। সো আমি এখন মোটামুটি তুতলে কথা বলে চালাই নিতে পারি ভাষাটা। সো এখন আর এটা অত বেশি প্রবলেম হয় না। আর পর্তুগালের ভাষাটা অনেক ইজি, যেটা নেদারল্যান্ডসের ভাষা অনেক অনেক বেশি কঠিন। লাইক আপনার বাসার জানালা, পর্তুগালের জানালা, আপনার চাবি, পর্তুগালের চাবি। সো এই ধরনের অনেক জিনিস আছে যেটা বাংলাদেশের সাথে মিলে যায়। প্লাস পর্তুগালের যে ল্যাঙ্গুয়েজের উচ্চারণগুলো, এগুলো অনেক ইজি, যেখানে নেদারল্যান্ডস এগুলো আপনার গলার কাশ টাশ সব বাইক করে ফেলে। সো এই আর কি, যাই হোক হোয়াটএভার, ভালো থাকেন সবাই। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে আবার করতে পারেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।